আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। আজকে থাম্বেল এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বলতে চাচ্ছি। আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে, দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন ফেসবুক ওপেন করবে। বিএনপির বিজয় হয়েছে এই নির্বাচনে। যে নির্বাচনই হোক আর যেভাবে নির্বাচনই হোক, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন। তারপরও আপনাকে সংসদীয় গণতন্ত্রের হিসাব যদি করতেছেন, আপনাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ, নির্বাচন হয়ে গেছে। কারণ পরবর্তী কোনো সরকার এসে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে পারবে না। যেমন 96 একটাও পারেনি 15 ফেব্রুয়ারি ইলেকশন সেম। তো এখানে আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সেই জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন? বিএনপি না, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতেন, ভাই কিরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16 হাজার ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6.5 কি 7 হাজার। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3.5 হাজার, আওয়ামী লীগ পেয়েছিল 650। ভোটের হিসাব, তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4.5-5 হাজার ভোট পেল 96। তো তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2.5 হাজার ভোট পাইতে, এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই অবস্থা শোচনীয়। জামাত 200, 250, 300 এরকম ভোট পাইতো সে জায়গায়। এইবার এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই হোক, আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15 হাজার ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে, তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী ওই 4 কেন্দ্রে হেরে গেছে। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25 হাজার ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96 হাজার ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে। 96 হাজার ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির, 3বারের ফেল করা আমির, তিনি এবার 20 হাজার ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে হিমশীতল কাঁপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীনের নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার মধ্যে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন। জামাতের এই উত্থান, এটা হচ্ছে যে ভূমিধস বিজয়। আর এই অবস্থা যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন? আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু, আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে, যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেই সব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিছে। মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন এমন কিছু আসন আছে যেটা আমি জানি, যে সেখানে নির্বাচনের আগের দিন বিএনপি
800, 500, 1000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে কেন্দ্রে। সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1000, 1500, 2000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো এটা তো আরো টাফ হইতো সবার জন্য। সেখানে কে জিততো কে হারতো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইলেকশনটা আরো টাফ হয়ে যেত। তারপরে এই অবস্থায়ও বিএনপিকে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে। বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতের তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে, বিএনপির কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় উচিত। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন। তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে এটা যদি বিএনপি অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবেন। এখন কিনতে হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তারেক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব, এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিটিং মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে সেটা ওকে, কিন্তু বিএনপিকে বিজয়ী তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জামাত, তো জামাতের এই সত্যের আসন, এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকর মায়ের ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন। আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহ না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে। বিএনপি পাগল, এই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যেমন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন এই 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন, ফেসবুক ওপেন করবে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনো সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন, অনেকেই হয়তো বাড়ি ঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন, মামলা আপনাদের উঠবে না ভাই, জামিনও হবে কিছু কিছু, নতুন নতুন মামলাও খাবেন, কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন নতুন, যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেম। আবার কোনো ইলেকশন আসলে, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন, গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে যে কোনো নির্বাচনে, এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা, না ভাই, এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি। আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি, আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন। কোনো দলীয় বাজি ছিল না ওনার। যা ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই মানে ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা 6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন, কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধবের মতো। উনাকে মামলা দিয়ে ঢুকানো হইল। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত, তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না, আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%। আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে, নির্বাচন কমিশন চাইলে এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন, ওই রাষ্ট্রীয় সফর।
এখন উনি কি ব্যক্তিগত সফর করবেন না রাষ্ট্রীয় সফর করবেন, সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন, সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল, কিন্তু এখানে তো 225-30 আসনের উপরে। কাছে যে 8জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এরা সব বিএনপিতে চলে যাবে, এটা আপনি লিখে রাখতে পারেন, না সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তো হাঁ ভোট জিতে যদি সংসদে আনতে হয়, তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে, উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন, তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি, আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন, উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না, তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমিও এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয়রাজ দেখা যাচ্ছে আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারেক যে এগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কারসাজি হয়েছে, অমুক তমুক, কারসাজি কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিব, যাতে বিএনপি বুঝে যে কারা কারা জামাতের ছিল, কাদের সাথে কি করা উচিত, এটা যাতে বিএনপি বুঝে, এবং কিভাবে দেশটাকে ওনারা আমাদের কথাগুলো একটু শুনে, যদি দুই একটা শব্দ যদি আমাদের ওনাদের কাছে ভালো লাগে, নিতে পারেন আমাদের কাছ থেকে, বুঝতে পারেন। কারণ এখনই সমালোচনা একেবারে বিএনপি এই ডুবাই ফেললে, ওই মেরে ফেললেন, ওগুলা বলবো না, সমালোচনার সময় আছে, কি হয় দেখি। জয় বাংলা। নির্বাচন কমিশন কি তাদের নিজেদের পরিসংখ্যানের জালে আটকা পড়ে গেছে? কি মিশন ছিল ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে? তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া, এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগার গুলো আমাদের জানাও, তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না।
তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ এ করছো কি ভুল হয়েছে, তখন আবার ওইটারে ঠিক করতেছে, সংশোধিত 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 করতে যায় তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসিয়ান জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারাকুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইউনূস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে। তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়াল রোল প্লে করেছে। তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফ এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইউনূস তো পড়ছে বাটে। ইউনূস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইউনূসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন হঠাৎ করে এই 2টা এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো। বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, হ্যাঁ, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দেন 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইউনূসের ফেট কি হবে,
এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের এই সংখ্যা নিয়ে যে বাটে পড়েছে এবং পুরো বিষয়টাকে খেলো এবং হাস্যকর করে ফেলেছে, সেটা এই নির্বাচন গুণগত মান কেমন হয়েছে সেটাই নির্দেশ করে। দেশে ফেরার ব্যাপারটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেখানে ভারতের একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছিল কিছু শর্তের বেসিসে, যার ভূমিকাটা রচনা হয়েছিল লন্ডনে বসে। এবার জয়শঙ্কর গিয়ে যখন ক্লোজ ডোর মিটিং যখন হলো, সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিলেন। সেখানে ভারত যেটা বলেছে যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু জানবেন চাবিকাঠি কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আপনি যদি আপনার শর্ত থেকে সরে আসেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যদি আপনি ঘোষণা না দেন, আর যদি আপনার এই সমস্ত যে সমস্ত আপনার দেশে ইউনুস করে বেরিয়েছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা, তারপরেতে এই যে আইসিটিতে তার দণ্ডাদেশ, তারপর এত ভুয়ো মামলা, এত আপনার সমস্ত লোকজনকে, নিরাপরাধ লোকজনকে, সে সাংবাদিক থেকে লেখক শিল্পী সমস্ত, আমি গত এতে বলেছি, আওয়ামী লীগ কর্মী সমর্থক নেতা, তাদেরকে সমস্ত ফলস মামলা দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, জামিন টামিন নয়, প্রত্যাহার করতে হবে। এখন চাবিকাঠিটা কি? চাবিকাঠি বলতে বাংলাদেশের জল থেকে বিদ্যুৎ, খাবার দাবার সব ভারতবর্ষের হাতে, সব ভারতবর্ষের হাতে। এই যে আমেরিকা যে চেয়েছিল জামাতকে বসাতে, ভারত লাস্টে খেলে দিল, জামাতকে সরিয়ে বিএনপিকে বসিয়ে দিল। এমনিই তো বদনাম আছে ভারতের, যে ভারত আপনাদের ইন্টারনাল পলিটিক্সে মাথা গলায়। তা বদনাম যখন আছে তখন একবার প্রকাশ্যেই করা হোক। আমি তো বলেছিলাম বদনাম যখন করছে তখন প্রকাশ্যেই করা হোক। তা প্রকাশ্যে যখন করা হলো, সেই সময়তে এখন যেটা ভারতবর্ষের চাবিকাঠি যেটা হাতে আছে, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারিতে আপনাদের গঙ্গা জলবন্টন চুক্তি আছে, সেটা কিন্তু এখন পিছিয়ে যাবে। মানে এখনই ফেব্রুয়ারিতে হবে না, ওটা ওই আমেরিকার এফটিএ এর মতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো পেছাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন। মানে সেই পরিবেশ তৈরি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মামলা টামলা সমস্ত প্রত্যাহার করে এই সমস্ত নিরাপরাধ লোকেদের যতক্ষণ না পর্যন্ত মুক্তি দিচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত মানে এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই তারেক রহমান রাজি হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হবে না। আর আমেরিকা এমনি চটে আছে, কারণ আমেরিকা চেয়েছিল জামাতকে বসাতে, সেটা হয়নি। তাহলে আমেরিকা কি করবে? এই ভোট ঠিকঠাক হয়নি, এইরকম একটা ধুয়ো তুলে একটা স্যাংশন বসালেও বসাতে পারে। যদি এখানে স্যাংশন বসিয়ে দেয়, তাহলে পরে কি হবে? আপনারা কোথাও থেকে মাল আনতে পারবেন না। কিন্তু আমেরিকার স্যাংশনকে ভারত ভয় পায় না। সেটা আপনারা দেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। এই ইরান থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। ভারত তার নিজের স্বার্থে চলে। এখন যদি স্যাংশন লাগিয়ে দেয়, ধরে নিন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কিন্তু ওই স্যাংশনকে না মেনে ভারতবর্ষ চাল ডাল তেল নুন যা সরবরাহ করা হচ্ছিল সেই সরবরাহ অব্যাহত রাখবে। আর যদি মানে আপনাদের তারেক রহমান যদি এপাশ ওপাশ করেন, তাহলে পরে ওই বিদ্যুৎ থেকে, জল থেকে, খাবার থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবার জাহাজে করে তো আর বিদ্যুৎ আনতে পারবেন না, আর টাকা না থাকলে পরে আর এই সমস্ত ট্রান্সশিপমেন্ট যে সমস্ত বন্ধ হয়ে রয়েছে না, সেগুলোও খোলা হবে না। তুলো সাপ্লাই বন্ধ,
খাবার দাবার বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ, দেশ চালাবেন কি করে চালান? হাতে তো অর্থ নেই। অর্থ ভারত দেবে বলেছে। যদি কথা হয় তাহলে $2-4 বিলিয়ন কি $10 বিলিয়ন অর্থ ভারত দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এবার নির্বাচন হোক, সেখানে যে জিতে আসবে, সেটা আওয়ামী লীগ জিতে আসুক, সেটা বিএনপি জিতে আসুক, যেটা ইনক্লুসিভ নির্বাচনে যে জিতে আসবে তার সঙ্গে ভারত কাজ করবে। আগেই বলে দিয়েছে, এখনো বলে দিচ্ছে যে এই নির্বাচনে কোনো মান্যতা কোনো দেশ দেবে না, ভারতবর্ষ তো দেবেই না, আগে থেকেই বলে দিয়েছে দেবে না। এখন এই গেল সাম্প্রতিক অবস্থা। এবার দর্শক, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো বিদেশি লোক, আমি তো প্রশ্নের উত্তর তো আমি খুঁজে পাচ্ছি না। আমায় যদি আপনারা একটুখানি এই সমস্যা থেকে একটু মুক্তি দান করতে পারেন, তাহলে আপনারা ভেবেচিন্তে দেখবেন, গালাগালির বদলে, যদিও গালাগালির মাত্রাটা কমেছে কিন্তু তাও আছে হতাশ যারা জামাত এবং বটবাহিনী, তারা আমায় গালাগাল করে যাচ্ছেন, গালাগাল করে যান। আমি জানি যতক্ষণ আপনারা আমার পাশে আছেন ততক্ষণ কোনো গালাগালি আমার গায়ে লাগবে না। কারণ আমি ওখানে গিয়ে কোনোদিন বাস করতে যাব না, কোনোদিন এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, আমার গিয়ে যায় আসে না। প্রশ্ন যেগুলো হলো, বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12,77,11,993 জন। কত? 12,77,11,993 জন। এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421 জনের। হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট হয়েছে। আর না এর পক্ষে ভোট হয়েছে 53,16,768। তাহলে এই দুটোকে আপনি যোগ করেন, তাহলে দেখা যাবে যে 1.5 লক্ষ ভোট আপনার মোটামুটি হ্যাঁ না এর হয়েছে। তাহলে 12 কোটির মধ্যে 12,77,00,000, মানে ধরুন আপনি 12.5 কোটি লোক, কম করে ধরলাম, 12.5 কোটির মধ্যে যেই 1.5 কোটি লোক আপনার ভোটে অংশ নেয়, এই আপনার গণভোটে, সে ভোটের মান্যতা তাহলে কি থাকবে? ওই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কালকে থেকে আমি বলছি না, ও হ্যাঁ না ভোট নিয়ে কোনো কথা বলবে না। কারণ হ্যাঁ না ভোটে এই যে এত শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকারি আমলা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কাজে লাগিয়ে যে এত গণপ্রচার হলো, তার কিন্তু কোনো লাভ হলো না। এবার আপনারা হিসেবটা আমায় বুঝিয়ে দেবেন যে 12.5 কোটি ভোটারের মধ্যে এই 1.5 কোটি ভোটার যদি হ্যাঁ না হয়, ভোট দেয়, তাহলে পরে ভোটের রেজাল্ট কি করে হয়? এই হয়। আচ্ছা, 1.5 কোটি যদি ভোটার আপনার যদি ভোট দেয়, তাহলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী, সেটা 59.44% গিয়ে দাঁড়ায় কি করে? 59.44%। অথচ ভোটার কত? ভোটার হচ্ছে 12,77,00,000। বাকি তো বাদ দিন, হাজার বাদ দিন, 12,77,00,000 ভোটার, তার মধ্যে ভোট দিয়েছেন 1.5 কোটি। হ্যাঁ নাই যারা দিয়েছে তারাই ভোট দিয়েছেন। তাহলে সেই 1.5 কোটি লোক যদি 12 কোটির মধ্যে হিসেব আপনি করেন, তাহলে 59% ভোট কি করে পড়লো? ইউনুসের অঙ্ক, সুদের অঙ্ক ইউনুস বোঝেন, কিন্তু ভোটের অঙ্ক ইউনুস বোঝেন না। ফলে ইউনুস তার একটা নিজের হিসেব অনুযায়ী, কালকে 4টে 4:30 ভোট শেষ হয়েছে, আজকে ভোরবেলাতে তিনি একটা হিসেব কষে একখানা তথ্য পেশ করেছেন। এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 5ই আগস্ট প্রচুর লোক ঢাকায় নেমেছিলেন, প্রচুর লোক, সব নাকি ঢাকাবাসী, কিছু বাইরে থেকে এসেছিলেন। ঢাকায় মোট ভোটারের এর শতাংশ কত? 24%। 24% যদি ঢাকার ভোটার হয়, ভোট পড়ে, তাহলে শেখ হাসিনার পক্ষে কজন আছেন আর শেখ হাসিনার বিপক্ষে কতজন আছেন,
সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 76% মানুষ শেখ হাসিনার পক্ষে ছিলেন। কিছু লোককে বাইরে থেকে আনা হয়েছিল, ভুল বুঝিয়ে টাকা খরচা করে তাদেরকে পথে নামানো হয়েছিল, যারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা আমায় দেবেন যে 24% ভোটার যদি হয় তাহলে পরে এত লোক ঢাকায় সেদিনকে এলো কি করে 5 তারিখে। তো যাই হোক, এখন 6 জন সচিব নাকি অলরেডি দেশ ছেড়েছেন অথবা ছাড়বো করছেন। 6 জন সচিব। আজকে কতগুলো লাল পাসপোর্ট জমা পড়ছে সে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি। লাল পাসপোর্ট জমা পড়ছে, এখন কতজন পড়ছে সেটা আমি এখনো জানতে পারিনি। আমি রাতের দিকে আপনাদের ভিডিও করে জানাবো। আর একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হচ্ছে কূটনীতি এমন একটা ব্যাপার না, এই কূটনীতি বুঝতে গেলে আচ্ছা আচ্ছা লোককে ঘোল খেতে হবে। আমরা এতদিন কাজ করছি, আমরাও বুঝতে পারি না। আমরা মুদ্রার একটা পিঠ দেখি, তার পেছন দিকে কি আছে সেটা কিন্তু 1 টাকা আছে, 1 টাকা দেখে নিলাম, পেছন দিকে কি ছাপ আছে কজন দেখেন? দেখি না আমরা। কূটনীতিতে সামনে যেটা দেখানো হয় না সেটাই আপনি আমি দেখি, ওটা দেখানো হয়, কিন্তু পেছনে চলে অনেক খেলা। এই খেলার কিছুটা অংশ আমি আপনাদেরকে বললাম। এই খেলা সম্পূর্ণ হোক, আপনাদের সমস্ত কোশ্চেন যা আছে যে এতে আওয়ামী লীগের কি হলো সেটা কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনারা ধরতে পারলেন ব্যাপারটা, আমি কি বলতে চাইছি। এবং প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা পারেন আমায় কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট প্রত্যেকটা পড়ে আমি উত্তর দেবো।